আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পাকিস্তানি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন বাঙালি লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে, যিনি ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর তৎকালীন বাঙালি সৈন্যদের অভিভাবক তুল্য। তাহলে শুরু করা যাক। এই ভদ্রলোককে কয়জনই বা চিনেন? হয়তোবা বেশিরভাগই চিনেন না। আজকে যেই জেনারেলের গল্প আপনাদেরকে শোনাবো তার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিম উদ্দিন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে থাকা সর্বোচ্চ র্যাঙ্কধারী পূর্ব বাংলার অফিসার ছিলেন। এছাড়াও তার আরেকটা পরিচয় আছে। ঢাকার নবাব পরিবারের সন্তান ছিলেন তিনি। একই সাথে নবাব সলিমুল্লাহ এবং খাজা নাজিমুদ্দিনের আত্মীয় তিনি। তার জন্ম 1920 সালের ঢাকার আহসান মঞ্জিলে। তিনি 1940 সালে কমিশন লাভ করেন। সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে যোগ দেন ব্রিটিশ আর্মিতে। বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছিলেন তিনি। মাত্র 3 বছরের মধ্যে 1943 সালে মেজর হন তিনি। 1945 সালের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল এবং একই সাথে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মড ফোর্সের আইএসএসবি বোর্ডের ডেপুটি প্রেসিডেন্ট। অথচ তার বয়স তখন মাত্র 25। দেশ ভাগের পর চলে আসেন পাকিস্তানে। পাকিস্তানি আর্মির আইএসএসবি বোর্ডের প্রেসিডেন্ট। ঢাকা আর লাহোরের 2টি ডিভিশনে জিওসি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছিলেন তিনি। বাঙালি ব্যাকগ্রাউন্ডের না হলে হয়তো সেনাপ্রধানও হতে পারতেন। পাকিস্তান আর্মির মতো জায়গায় নিজের মত প্রকাশের ক্ষেত্রে সবসময় সাহসিকতার পরিচয় দিতেন জেনারেল ওয়াসি, এমনকি তার সিনিয়রদের সামনেও। তৎকালীন বাঙালি সৈনিকদের প্যাট্রন বা অভিভাবক ছিলেন যে অল্প কয়েকজন অফিসার, তাদের মধ্যেই ছিলেন জেনারেল ওয়াসি, ব্রিগেডিয়ার মজুমদার, কর্নেল ওসমানীরা। বাঙালি সৈনিকদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের গর্ব প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখেন জেনারেল ওয়াসি। সেই সময় পাকিস্তানের নিজেদের প্রাদেশিক ভাষায় কথা বলা নিষিদ্ধ ছিল। আর্মি স্ট্যান্ডার্ড ভাষা ছিল তখন ইংরেজি। গুটি কয়েক যারা বাঙালি অফিসার ছিলেন তারাও বাংলা বলার সাহস পেতেন না। এই সকল নিয়মকে তুড়ি মেরে নিজের বাড়ির নেম প্লেটে তিনি ব্যবহার করতেন বাংলা ভাষা। এমনকি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ডেন্ট হিসাবে অভিষেকের সময় বক্তব্য দেন তিনি বাংলায়। লাহোর এবং শিয়ালকোটে 4 এবং 5 ইস্ট বেঙ্গলের প্রেজেন্টেশন বক্তব্য দেন সম্পূর্ণ খাঁটি বাংলায়। পরবর্তীতে জেনারেল খলিল বলেন, শিয়ালকোটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুচিস্তানের কসাই খ্যাত জেনারেল টিক্কা খান। ওয়াসিউদ্দিনের বাংলা বক্তব্য তিনি সহ অন্যান্য পাকিস্তানি অফিসাররা যেন ভেড়ার মতো শুনতে থাকেন। জেনারেল ওয়াসির এমন স্পষ্টবাদিতা, স্পর্ধা ও সাহসিকতা সবসময় পাকিস্তানের জন্য তেতো ছিল, কিন্তু অফিসিয়ালি তারা কিছু করতেও পারতেন না। জেনারেল ওয়াসি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন সবসময়, কিন্তু যুদ্ধ শুরুর আগেই পাকিস্তান সরকার তাকে কর্পস কমান্ডার থেকে তুলনামূলক অগুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স জেনারেলের দায়িত্বে পাঠায়। মুক্তিযুদ্ধের সময় দেশে আসতে পারেননি তিনি। এত উঁচু পদে থাকার কারণে প্রথমেই তাকে অন্তরীণ করে আটকানো হয়। উল্লেখ্য যে তৎকালীন পাইলট সাইফুল আজম স্যারকেও অন্তরীণ করা হয়েছিল। মূলত তাদের উচ্চপদের জন্যই তাদের আশাটা ছিল অনেক বেশি কঠিন। চাইলেই পাকিস্তানে পূর্ব বাংলার অন্যান্য উঁচু পর্যায়ের তাবেদার বাঙালির মতো নিশ্চিত জীবন পেতে পারতেন। তবে 1973 সালে পরিবারের অমতে ফিরে আসেন তিনি বাংলাদেশে। কথিত আছে শেখ মুজিবুর রহমান ওনাকে বাংলাদেশের সেনাপ্রধান করার কথাও ভেবেছিলেন, কিন্তু কিছু সংখ্যক অফিসারের বিরোধিতার কারণে তা আর হয়নি। এর কারণ হিসেবে ওনার পরিবারকেও দায়ী করা যায়। খাজা পরিবার থেকে না আসলে হয়তো তিনি বাংলাদেশের সেনাপ্রধান হতে পারতেন, অর্থাৎ বাঙালি ব্যাকগ্রাউন্ডের কারণে তিনি পাকিস্তানের সেনাপ্রধান হতে পারেননি। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরিবারের ব্যাকগ্রাউন্ডের কারণে বাংলাদেশের সেনাপ্রধান হতে পারেননি। হয়তো মুক্তিযুদ্ধে ওনার অংশগ্রহণের অক্ষমতাও এর কারণ হিসেবে কাজ করেছে। তবে তিনি সেনাপ্রধান হলে দেশের ইতিহাস অন্যরকম হতে পারত। সেনাপ্রধান না হলেও জেনারেল ওয়াসিম উদ্দিনকে বাংলাদেশ সরকার যথাক্রমে কুয়েত এবং ফ্রান্সের রাষ্ট্রদূত করেন। পরে জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী রিপ্রেজেন্টেটিভ হন তিনি। পর্দার অন্তরালে থেকে যাওয়া এই সাহসী লেফটেন্যান্ট জেনারেল 1972 সালে মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।